দুপুরে একটা খবর সামনে আসে। কি সেই খবর? বেলগাছিয়া মেট্রোয় ঝাঁপ, আত্মঘাতী এক ব্যক্তি। কিন্তু প্রথমে তার নাম পরিচয় জানা যায় না, পরে তদন্তে জানা যায় দীপঙ্কর। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার সূত্রপাত স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। রিষড়ায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন, গলা কেটে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, প্রথমে জানতে চাইবো ঠিক কি হয়েছিল? হ্যাঁ দেখো, আজ সকালে হচ্ছে রিষড়া মানে 3 নম্বর ওয়ার্ডের গভর্নমেন্ট কলোনির পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো এই মনিকা ওঝা ও তার সঙ্গে 6 বছরের মেয়ে। যেখানে স্বামী দীপঙ্কর সরকার, সে কিন্তু বাড়িতে থাকতো না বলে সেটা প্রতিবেশীরা জানতে পারে। আজ সকালে যখন ডাকাডাকি করে যখন সারা শব্দ পাওয়া যায়নি, ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে, গলা হচ্ছে নুলি কাটা অবস্থায় খাটে শোয়া ছিল, আর পাশে ছিল তার সেই 6 বছরের শিশু কন্যা। এই ঘটনার পরেই কিন্তু তোলপাড় ওঠে, স্বামী কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এরপরে যেটা জানা যাচ্ছে, আজকে কলকাতা মেট্রো স্টেশনে, বেলগাছিয়া স্টেশনে সে নাকি আত্মহত্যা করার খবর আসছে। এই যে ঘটনাটা নিয়ে কিন্তু সরব হয়েছে সব এলাকার মানুষজন, কারণ তারা দীর্ঘ প্রায় 6 থেকে 8 মাস ধরে এই বাড়িতে তারা ভাড়া থাকতো। স্বামী মাঝে মাঝে আসতো, চলে যেত। গতকাল কিন্তু যেটা জানা যাচ্ছে প্রতিবেশীরা, যে গতকাল কিন্তু স্বামী অনেক রাত্রে এসেছিল। আসার পর তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব জোরে কথাবার্তা শুনতে পায়। তারপরই আজ সকাল থেকে কিন্তু সেই দরজা বন্ধ করা অবস্থায় ছিল, স্বামীর কোনো খোঁজ মিলছে না। আজকে এই স্বামী যখন এই মেট্রো রেলে তার আত্মহত্যার খবর পাওয়ার পরেই তার যে পরিবার, অর্থাৎ মনিকা ওঝার যে বাবা মা, তারা কিন্তু এই ঘটনা জানেন না যে তার জামাই যে আত্মহত্যা করেছে। ফলে পুলিশ দুটো ঘটনায় তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই যে বাড়িতে ভাড়া থাকতো ঘরটিকে পুলিশ সিল করেছে। এখনো পর্যন্ত ঘটনার মধ্যে কি হচ্ছে মোটিভে, যে কেন তাকে খুন করলো, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। রানা, একবার জানতে চাইবো যে ঠিক কবে বিয়ে হয়েছিল, কারণ তাদের 6 বছরের একটি বাচ্চা রয়েছে, এবং কতদিন আগে বিয়ে হয়েছিল, কতদিন ধরে ঝামেলা, পাড়া প্রতিবেশীরা কি বলছে, ঠিক কি অভিযোগ? হ্যাঁ দেখো, পাড়া প্রতিবেশীরা যেটা জানিয়েছে, এই যে পরিবারটি থাকতো, তারা কিন্তু আশেপাশে কারোর সাথে তার কোনো, তারা কিন্তু আশেপাশে কারোর সাথে তার কোনো কথাবার্তা ছিল না, যোগাযোগ করতো না। মনিকা যে ওঝা, সে একটি স্থানীয় একটি কারখানায় যে চাদর তৈরি করে, সেখানে সেলাইয়ের সে কাজ করত। আর যার স্বামী দীপঙ্কর সরকার, সে কিন্তু দিল্লিতে থাকতো বলে যেটা প্রথম সকাল থেকে জানা যাচ্ছিল। কিন্তু পরে তার পরিবার, অর্থাৎ মনিকা ওঝার বাবা মা জানিয়েছে যে না, সে কলকাতাতে নাকি হোটেল ম্যানেজমেন্ট পাস করে সে নাকি চাকরি করত। এদের মধ্যে একটা সম্পর্ক যে গড়ে উঠেছিল, সেটা বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে বিগত প্রায় 8 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কোনোভাবে যেটা জানা যাচ্ছে যে ফেসবুক থেকে এদের দুজনের পরিচয় হয়। তারপরেই কিন্তু তারা বিয়ে করে আলাদা সংসার পাঠে। বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতো। এই যে রিষড়া 3 নম্বর গভর্নমেন্ট কলোনির যে বাড়ি থেকে আজ মৃতদেহ উদ্ধার হয়েছে, এই বাড়িটি সম্প্রতি 6 মাস আগে তারা ভাড়া নিয়ে থাকছিল। কিন্তু স্বামী নিয়মিত আসা যাওয়া করতো না। তবে যেটা জানা যাচ্ছে, গতকাল নাকি রাত্রেবেলা যখন স্বামী আসে, প্রায় গভীর রাতে, তারপর স্বামীর সঙ্গে তার যে স্ত্রী অর্থাৎ মনিকার একটা উত্তপ্ত বাক্য যে বিনিময়ে ঝগড়াঝাটির কিন্তু আওয়াজ শুনেছিল। তারপরেই আজ সকাল থেকে তাদের আর কোনো সারা শব্দ পায়নি। প্রতিবেশীরা যখন ডেকে সারা শব্দ না পায়, এরপর রিষড়া থানার পুলিশ গিয়ে সে ঘরের দরজা ভেঙে মৃত মনিকা ওঝাকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বেশ, পুলিশ কি বলছে শুনবো।
মার্ডারের ঘটনা ঘটেছে এখানে। তো এক ভদ্রমহিলা, তার গলায় আঘাতের চিহ্ন ছিল, বডি পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, রিকশায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন, গলা কেটে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। মহিলা চিৎকারে পুলিশে খবর দেয় স্থানীয়রাই। পুলিশ এসে মনিকার দেহ উদ্ধার করে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী দীপঙ্কর। বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ স্বামীর। মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহার করার জন্য 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ এবং একাধিক থানায় অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারের জন্য এবার 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। কোন কোন থানায় অভিযোগ হয়েছে? আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এবার নাম লোগো ব্যবহারের লড়াই গেল থানায়। দেখো, গত 22শে জুন নিউ টাউনের একটি অভিজাত হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে বৈঠক করা হয় এবং সেখানে তারা জাতীয় কর্মসমিতি তৈরি করে। আজকেও দেখতে পাওয়া যায় যে তাদের শিবিরের যারা নেতারা রয়েছেন তারা কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরদেরকে নিয়ে তারা বৈঠক করেছেন। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো তারা কি করে ব্যবহার করতে পারে। তাদের বক্তব্য, এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য যে 2012, 17, 2022 জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এমনকি 2027-এও কিছুদিন, 2026-এও কিছুদিন আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চেয়ারপারসন করে রেখেছেন। তাহলে কি করে তাকে সরিয়ে দিয়ে নাম এবং প্রতীক নেওয়া হচ্ছে কিন্তু অন্য কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই নিয়ে তারা অভিযোগ করেন এবং তার পরিপ্রেক্ষিতে সূত্রের খবর বেশ কতগুলি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে যে অবৈধভাবে নাম ব্যবহার করা হচ্ছে, এটা এক ধরনের বিকৃত প্রচার, এটা এক ধরনের প্রতারণার সামিল বলে। যদিও এই অভিযোগের বিষয়কে কার্যত উড়িয়ে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। তাদের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কাদের সঙ্গে কর্মীরা রয়েছেন, কাদের সঙ্গে বিধায়করা রয়েছেন, কাদের সঙ্গে বাকি সাংগঠনিক নেতারা রয়েছেন তা কার্যত স্পষ্ট, পরিষ্কার হয়ে গিয়েছে। এবং সংবিধান মেনে, আইন মেনে তৃণমূল কংগ্রেসের সংবিধানে কি রয়েছে সেই প্রশ্ন নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তাদের বক্তব্য যে তারা আইন মেনেই গোটা প্রক্রিয়া বা পর্বটি চালিয়েছেন। একই সঙ্গে তাদের চ্যালেঞ্জ যে নির্বাচন কমিশনের কাছে যদি তারা যায় তাহলে প্রমাণ করে দিতে পারা যাবে যে কারা ঠিক আসলে। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগকে কার্যত তারা উড়িয়ে দিচ্ছে। বেশ, আমরা 22শে জুন আমরা একটি মিটিং করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি আমরা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অরূপ রায় আমাদের চেয়ারপারসন, তো সেইটাও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেই কারণেই আমরা এই মিটিংটা এখানে করেছি তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতে তো কোনো অসুবিধা নেই কোথাও। ওনারা বলছেন এটাতে নাকি প্রতারণা করা হচ্ছে। সেটা ওনারা কি বলছেন ওর জবাব আমি দেব না। আমরা সঠিক পথে আছি এবং যা করছি সেটা আইন মেনেই করছি, এটুকু আপনাকেই বলতে পারি। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স, অবৈধ অনুপ্রবেশে কড়া অ্যাকশন জারি। ভগবান গোলা সীমান্তে আটক 5 বাংলাদেশি। কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পাকড়াও পুলিশের। এবার দাসপুরের দিকে নজর রাখবো। স্কুলে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার জিনিস আগে বারবার সরাতে বলেও লাভ হয়নি বলে অভিযোগ। পালাবদলের বাংলায় ভয় আউট, ক্লাসরুম দখলমুক্ত করলেন স্থানীয় বাসিন্দারাই। দিনের পর দিন এইভাবেই স্কুলের মধ্যে রাখা ছিল ডেকোরেটরের ব্যবসার জিনিস। কিন্তু কিভাবে, কেন এতদিন কারোর চোখে পড়লো না? শুধুমাত্র তৃণমূল জামানা ছিল বলে। আমার সঙ্গে সুকান্ত রয়েছে। সুকান্ত, দেখো, এমনটাই অভিযোগ করছেন এলাকার অভিভাবকরা। শুধু তাই নয়, যে মোগরামপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বলছেন যে বারে বারে জানানো হয়েছে যে তাদের স্কুল থেকে এই যে ডেকোরেটরের মালপত্র সেগুলি বের করে নেওয়ার জন্য, কিন্তু এলাকার যিনি ব্যবসা করেন স্বদেশ দণ্ডপাট, তিনি এলাকার তৃণমূল নেতা ছিলেন। তার ফলেই সেই প্রভাব খাটিয়ে তিনি কিন্তু স্কুল গৃহ ব্যবহার করছিলেন এবং তার ডেকোরেটরের ব্যবসা ওই স্কুল গৃহের মধ্যেই করছিলেন। আজ কিন্তু এলাকার মানুষ তারা ক্ষিপ্ত হয়ে
স্কুল থেকে ডেকোরেটরের সরঞ্জাম সব বের করে দিয়েছেন। তারা চাইছেন এই তৃণমূল নেতার যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এইরকমই চাইছেন এলাকার অভিভাবকেরা। বেশ, তৃণমূলের নেতা সদর দণ্ডপাট সে তার স্কুলের প্যান্ডেলে মালপত্র রেখেছে এবং মদ্য আসর বসাতো, প্রতিদিন সন্ধ্যায় বসতো এবং যে স্কুলের মাঠ, বাচ্চাদের খেলার মাঠ, সেইটাকে ভাড়া দিয়ে দিয়েছে কন্ট্রাক্টরকে এবং গাছ টাছ যে স্কুলের সম্পত্তি বিক্রি করে সেসব পয়সা স্কুলের ফান্ডে না জমা করে নিজেদের ফান্ডে জমা করেছে। এই জন্যই আমরা আজকে গ্রামবাসীরা সব এক জায়গায় জুটে এই সব প্রতিবাদ জানাচ্ছি। এই যে খেলাধুলোর পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ ঠিক পড়াশোনার উপযুক্ত নয়। এই কারণে নয় যে এখানে একজন ডেকোরেটার্সের মাল, প্যান্ডেলের অংশবিশেষ দীর্ঘদিন যাবৎ এখানে পড়ে আছে। তাকে বারংবার বলা সত্ত্বেও তিনি সরাননি। অনেক সময় দেখা যায় যে ছেলেরা খেলাধুলোর সময় তাদের পায়ে পেরেক ফুটছে, তাদেরকে আবার আমি টেনভেক দেওয়ার ব্যবস্থা করেছি অনেক সময়। আমার প্যান্ডেল ব্যবসা আছে, স্কুলের পাশেই আমার গোডাউন, ওই স্কুলেই দুর্গাপুজো। সামান্য দুটো গেটের একটা ওই কী বলে অংশ, ওই পরিত্যক্ত যে স্কুলটা ব্যবহার হয় না, ওরই এক সাইডে ছিল। মাস্টারমশাইরা আমাকে বলেন যে স্কুল থেকে এগুলো সরিয়ে নিতে হবে। ভালো কথা, আমি বলেওছি যে আমি ওটা সরিয়ে নেব, আমাকে লেবার টেবার আসতে দিন। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ। ঝাড়গ্রামের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতে তুমুল বিক্ষোভ। সরকারি পরিষেবা না মেলার অভিযোগ স্থানীয়দের। অন্নপূর্ণা ভান্ডারের ডেটা এন্ট্রি বন্ধ রাখার অভিযোগ, জব কার্ডের সার্ভের কাজও বন্ধ রয়েছে বলে অভিযোগ। তালা ঝোলালেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। পঞ্চায়েত পরিষেবাকে ঘিরে রাজনৈতিক তরজাতুঙ্গে। অঞ্চলে তালা দেওয়া হয়েছে কেন? আমরা ঘর টর সার্ভে করতে যাইনি, আমরা অন্নপূর্ণা ভান্ডার পাইনি, আগেও পাইনি, এবারেও পাইনি। ছড়ার পরে আর এই যে রাস্তাঘাট হয়নি, জব কার্ড আমাদের এ করে রাখছে, হোল্ড করে রাখছে, সার্ভে করতে যায়নি। জব কার্ডে কি টাকা ঢোকেনি আপনাদের? না, বন্ধ লক করে দিয়েছে। বিজেপি ক্ষমতা আসার পর থেকে এরা যেভাবে তৃণমূলের যে প্রধান, তৃণমূলের যে অঞ্চল বর্তমানে এখন আছে, যেভাবে দুর্নীতিভাবে কাজ চালাচ্ছে, তো একটা কাজও আমাদেরকে করতে দিচ্ছেন। জব কার্ডও কাজ বন্ধ, এবং কি অন্নপূর্ণা ভান্ডারের যে 4,000 5,000 এখনও অবধি অঞ্চলে পড়ে আছে। অন্নপূর্ণা ভান্ডারের যে টোটাল কপি আমরা মহিলাদের সব জমা করা আছে, এখন অবধি সেই সব মোটামুটি ডাটা বন্ধ আছে, একটাও কাজ করেন। এটা সার্ভে হচ্ছে নতুন করে, আর যেগুলো আগে পেয়েছিল সেগুলো তো হাফ টাকা পেয়েছে, সেগুলো এখনো সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি। না স্যার, আমাদের মানে স্টাফ কম, আমার 2-3টে স্টাফ আছে। এনারা এত বড় জিপিতে মানে 3 জনে কি করবেন বলুন? জব কার্ডের তো কোনো কাজ হয়নি স্যার। আমি যতদিন থেকে এসছি জব কার্ডের কাজ বন্ধ। আমি জব কার্ড কি আছে না আছে সেগুলো তো আমি বলতে পারবো না। এবার বাঁকুড়ার খবরের দিকে নজর রাখতে হবে। ছবিটা দেখাবো আপনাদের, কারণ বাঁকুড়ার রায়পুরে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী মজুতের অভিযোগ। সমবায় সমিতির গোডাউনে বেআইনিভাবে মজুত। উদ্ধার সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের পোশাক। পুলিশ উদ্ধার করতে গেলে এই যে ছবিটা দেখছেন, সেখানে রীতিমতো বিশৃঙ্খলা, কারণ ইট পাটকেল পাল্টা লাঠি উঁচিয়ে তারা পুলিশের। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, প্রথমে যে প্রশ্নটা আসে, সমবায় সমিতির গোডাউনে কেন স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী? কথা বলবো তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনা। বাঁকুড়ার রায়পুরে স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী মজুতের অভিযোগ এবং উদ্ধার হয়েছে সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের পোশাক। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, প্রশ্ন প্রথমেই যেটা আসে যে সমবায় সমিতির গোডাউনে কেন স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী?
একেবারে সেই প্রশ্নটা কিন্তু বারবার ধরে উঠছে যে বর্ণালীদের সম্পাদিকা যিনি রয়েছেন এই স্বনির্ভর গোষ্ঠী, তিনি কিন্তু কোনোভাবেই সেই স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত নয়। যাদের এই যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে এবং বিভিন্ন ধরনের শরীর সামগ্রী যেগুলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়ার কথা, যেগুলো বাচ্চাদেরকে দেওয়ার কথা, সেই সব সামগ্রী কেন এই স্বনির্ভর গোষ্ঠীর গোডাউনে আছে? কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীর যে গোডাউন সেটাই কিন্তু সরকারি গোডাউন নয়, সরকারি মালপত্র কেন এই ধরনের গোডাউনে ব্যক্তিগত গোডাউনে থাকবে? এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগেই সরব হয়েছিলেন সদস্যরা, কিন্তু তারপর কিন্তু পুলিশ দ্বারস্থের না নেওয়াতেই, সরকার পরিবর্তন পর আবার পুলিশের দ্বারস্থ হওয়াতেই কিন্তু এই পদক্ষেপ নিতে গিয়ে পুলিশকেও কিন্তু স্থানীয়দের কিন্তু হুমকির মুখে পড়েছে, রিক পাটকেল খেতে হয়েছে। পরবর্তীকালে ফোর্স নামিয়ে সেন্ট্রাল বাহিনী মানুষদেরকে নিয়ন্ত্রণে এনেছে এবং গোডাউন খুলে এই যে সামগ্রী 9টি সেলাই মেশিনের পাশাপাশি 3 বস্তা জামা প্যান্ট, যাদের বাচ্চাদেরকে দেওয়া ইউনিফর্ম, সেই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। বেশ 25 সালে 18 মাসে একটা ব্লক থেকে বিডিএসএফ অর্ডার দিয়ে উৎকর্ষ বাংলার টেলারিং ট্রেনিং করতে হবে। সেই টেলারিং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে মেশিনগুলো নিতে হয়েছে। সেই মেশিনগুলো আমাদের আরও দ্বিতীয় ধাপে ট্রেনিং হবে বলে আমাদের রাখা ছিল। এলে কোনো সরকারি কোনো মানে লয় কেউ দেয়নি, এলে আমরা ভাড়া হিসাবে লিয়েছিলাম। মোট কথা লোকের কাছে ভাড়া লিয়েছি আমরা মেশিনগুলো, সে তারা কাগজপত্র দিয়ে নিয়ে যাবে। সরকারি জিনিস, আমার সংঘের সরকারি জিনিস, তো সংঘ সোসাইটির জিনিস নিয়ে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা লিগেলি ডকুমেন্ট সাবমিট দেখিয়ে নিয়ে আসবো। এবার বহরমপুরের দিকে নজর রাখতেই হবে, কারণ যুব তৃণমূল নেতার বাগানবাড়ি ভাঙল প্রশাসন। বহরমপুরে বেআইনি নির্মাণের অভিযোগ, যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়ি ভাঙল প্রশাসন। বুলডোজার চলল বাগানবাড়িতে, যে বাগানবাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে এমনটাই অভিযোগ। বেআইনি নির্মাণের অভিযোগে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়ি ভাঙল প্রশাসন। তিন বছর থেকে 7 বছর এরকম সহ্য করেছে অত্যাচার। যে কেন বলছেন না, প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ করলে থানা পুলিশ ওদের, তখন থানায় কমপ্লেন করতে যাবো, কোনো হাত নেই। হবি তোর, আমি 40 বছর বাস করছি পাশি, 3 বছর এসে বিশাল মস্তান হয়ে গেল একদম। এই পাড়াটা হচ্ছে শান্তশিষ্ট পাড়া, বাঙাল পাড়া। এই পাড়াটা না, ডেলি মদ মাংসের পড়া, ডিজে বক্স বাজানো, লোকে শান্তি করে ঘুমাতে দিত না লোককে। বাঙাল পাড়ার লোক প্রত্যেকে বলবে ও যেন এই এলাকায় না আসতে পারে, ওকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। আমার ছেলে এখানে কিছুই করতো না। এখানে ছেলে পেলে ধরেন যদি রাজনীতি করে তারা তো একটু উঠা বসা করতো, এমনি উঠা বসা, কোনো বাজে হতো না। সবাই ভালোবাসতো। এখন বলছে, এখন মানুষ কি মানুষের মুখে তা হাত দেওয়া যাবে না বলে? যখন মানুষ পাল্টিয়েছে তখন তার দিকেই বলছে। তখন পাপাই ঘোষই ভালো ছিল, পাপাই ঘোষের মতন ছেলে হয় না, এই তো কথা মানুষের। এখন ওরা ভালো, তাহলে এটা তো আর কি ধরে পাবো, আর কি বলবো বলে? এই জায়গাটা আমার ছেলেই করেছে, পাশাপাশি ঘিরে করেছে। পার্টি অফিসে যাবে না, এমনি উঠা বসা করতো ছেলে।